মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৩টি বাড়িসহ ৪৭৪% জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তারেক রহমান তিনি লন্ডনের নাগরিক, এ ব্যাপারে শক্ত প্রমাণ রাজনৈতিক বিশ্লেষকদের হাতে এসেছে এবং সাংবাদিকদের হাতে এসেছে। তারেক রহমান সে লন্ডনের নাগরিক, এইটা সে তার হলফনামায় উল্লেখ করে নাই, এই বিষয়টি সে এড়িয়ে গেছে। সুতরাং হলফনামায় কেউ যদি অসত্য তথ্য দেয় তাহলে বাংলাদেশের আইনে সে নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত। দ্বৈত নাগরিকত্ব থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমি অনেক আগে থেকে কইতেছি বাংলাদেশ সেনাবাহিনীর একটা সাইবার ব্রিগেড করেন। ওয়াকারানন্দ প্রভুপাদ আছে, কেমনে দুর্বৃত্ত জেনারেলদের সুরক্ষা দেওয়া যায়, কেমনে বাংলাদেশের নিরাপত্তা বৃদ্ধি করা যায়, তার কোনো চিন্তা নাই। আমাদের একটা নিরাপত্তা উপদেষ্টা আছে, এই নিয়ে স্যাট আছে কিনা কে জানে, আল্লাহ জানে। নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা কিন্তু এটা না যে আপনি নৈতিক কিনা, আপনি ঠিকঠাক কাজ করতেছেন কিনা। বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়ে জোটবদ্ধ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বা সামনে অগ্রসর হচ্ছে, এরা চরম বেকায়দায় পড়েছে। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না। ভারত আমাদের কোনো বন্ধু না, আমাদের প্রতিবেশী। আলাদা রাষ্ট্র এবং জাতি হিসাবে কল্পনা করতে এবং চিন্তা করতে, তাদের স্বীকৃতি দিতে তাদের একটু অসুবিধা আছে। সেই জন্য এই সমস্ত কথাবার্তাগুলো বলে এটা কিছুটা অবমাননাকর। এবং আপনি আপনার ভাষ্য যেটা বুঝলাম, এই সেনাপ্রধানও খুব একটা আমাদেরকে মর্যাদা সম্পন্ন বিষয় মনে করছেন না। আমাদের অন্তর্বর্তীকারী সরকার থাকুক আর তত্ত্বাবধায়ক সরকার থাকুক। হাদির খুনি শুটার ফয়সালকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি। মা বাবাকে বাঁচাতে আত্মসমর্পণ খুনি ফয়সালের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যারা নিউজটি অন করেছেন তারা নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। তারা বাংলাদেশকে শান্তি থাকতে দেবে না, বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে দিবে, যুদ্ধ লাগাবে, ধ্বংস করে দেবে। এই তত্ত্ব নতুন না। বিএনপির বাটপার শাখার প্রেসিডেন্ট আছে না, বাটপার তারেক, এই তত্ত্ব দিয়েছিল ডাকসু নির্বাচনের আগে, শুনের আগে। ক্যারিশমা করে মেকানিজম করে শিবির জিতলো। আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না, কেউ মানবে না। এই নির্বাচন বাতিল হয়ে যাবে, কারণ এটা গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, ডাকসুর সাথে সাংঘর্ষিক। নির্বাচন দাঁড়াতে পারে সব কইরা, কিন্তু জিতলে কেউ মানবে না। তুমি ছাত্র দল জিতলে মানবে, সবাই মানবে। বিনিয়ামিন জিতলে সবাই মেনে নেবে, বাকির জিতলে মানবে, কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি। কত বড় এদের হিম্মত, এরা বলে যে পাকিস্তান সাদিক কায়েমকে ভোট দাও। তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে। আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম, আমাদের স্বাধীনতা, এইসব বিষয় খেয়াল রাখতে হবে। শুনেছেন? এখন অনেকে কইবেন যে আপনি বাটপারকে কেন দেখাইতেছেন আপনার ভিডিওতে। ওই বাটপার তো পরিচিতি পাওয়া যাইতেছে। ও বাটপার যদি বিএনপির ন্যারেটিভ মাস্টার হয় তাহলে আই কি টান এই বাটপার বিএনপি ন্যারেটিভ তৈরি করে, আর বিএনপি বাকি সবাই সেটা তো বাকির মতো হাওড়ায়। আগে মনে করতাম যে বিএনপি যা কইতে পারে না সেগুলাই বাটপার তারেককে দিয়া কয়। পরে দেখলাম যে আরে না, বাটপারই আসলে ন্যারেটিভ তৈরি করে বিএনপি। এই বাটপার হইতেছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী বিএনপির। ওই আগে ন্যারেটিভ তৈরি করে বিএনপি, তারপরে বিএনপির অন্যগুলা জামাই কোটের বুদ্ধিজীবী সহ সবাই যেটা ফলো করে। কি দুরবস্থা বিএনপির। তো এই ডরটা যে ছড়াইতেছে বিএনপি, এই ডরটা আসলে কেমন? আসলে এটা সত্যিকারের ডর, আমাদের ডরানো উচিত। আসেন সেটা বুঝে দেখি। এই ডরটা কোনো বিশ্লেষণ না, এই ডরটা একটা শাসনের ভাষা। আজকে আমি এই ডরটারে, এই ডরের যে ন্যারেটিভ, এটা ভেঙে চুরমার করে জয় বাংলা করে দেবো। রাষ্ট্র ধর্মে চলে না, রাষ্ট্র চলে স্বার্থে। আসেন আমরা একটা গভীরে যে বিষয়টা বুঝে দেখি, কারণ এই যে ডর, এই ডরটা অমূলক এবং এইটা একটা অবাস্তব ডর বিএনপি ফেরি করছে। আসেন আল্লাহ নামে শুরু করি। ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝতে হইলে প্রথমে যে থিওরিটা জানতে হবে, তার নাম হইতেছে রিয়ালিজম। বাংলাতেও রিয়ালিজমই কইতে পারেন। এই চিন্তাধারা সবচেয়ে বড় তালে বড় ছিলেন হ্যান্স মর্গেনথাল। উনি কোনো পলিটিশিয়ান ছিলেন না, উনি একজন স্কলার ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো বিশ্ব রাজনীতিকে বোঝার ভাষা উনি তৈরি করে দেন। মর্গেনথাল খুব সোজা একটা কথা কইছিলেন, রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাষ্ট্রের কোনো আবেগ নাই, রাষ্ট্রের আছে শুধু নিজের স্বার্থ, রাষ্ট্র স্বার্থ। এইটারে বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট। এটা মানে কি? এটা মানে হইলো একটা রাষ্ট্র ইসলামী হোক, সেকুলার হোক, সমাজতান্ত্রিক হোক, সে আগে দেখে তিনটা মাত্র জিনিস, মাত্র তিনটা, বেশি না, মাত্র তিনটা গলে। কি কি দেখে? এক, নিজের ক্ষমতা; দুই, নিজের নিরাপত্তা;
নিজের টিকে থাকা। এই কথাটাকে আরেকটা গভীরে নিয়ে যান আরেকজন স্কলার, নাম হইতেছে কেনেথ ওয়ালস। ওয়ালস ছিলেন আর একটা মতবাদের প্রতিষ্ঠাতা, স্ট্রাকচারাল রিয়ালিজম বা নিও রিয়ালিজম। মেলা জটিল কথা কইতেছে, আরে না এগুলা না জানলে তো দূরপাটা বিষয় ভাই, জানে রাখা ভালো। আমি তো মিটিয়ে না কই, উৎসাহ আর আগ্রহ জাগানোর জন্য, আর এটা বোঝানোর জন্য যে আমরা যা কই তা বেনে বেনে কই না। এইগুলা কথার পিছনে মেলা বড় মাথাওয়ালা তালেবর আছে। শুনতে কঠিন লাগলেও কথাটা খুবই সহজ। স্ট্রাকচারাল রিয়ালিজমের বাংলা হইতেছে কাঠামোগত বাস্তববাদ, আর নিও রিয়ালিজমের বাংলা হইতেছে নব্য বাস্তববাদ। এর মানে হইলো এটা রাষ্ট্র যা চায় তা সবসময় করতে পারে না। রাষ্ট্র হাঙ্কের মতো না, আমি যা চাইলেই করতে পারলাম, রাষ্ট্র সেটা করতে পারে না। আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারবো না। আমি চাইলে করতে পারবো না যে আমরা সামরিক খাতে খরচ কমাবো, অস্ত্র কিনবো না, বামপন্থীরা কয় এই কথা। কিন্তু দেখেন ইন্ডিয়া চাইলে আন্তর্জাতিক নদীর পানি বন্ধ করে দিতে পারে, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে দেয়। কারণ আন্তর্জাতিক আইন কোনো সার্বভৌম পুলিশ না, আইন না মানলে কোনো শাস্তি নাই। আইন আছে কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতাই নাই। উজানে যে শক্তি তার হাতে সুইচ, আর শক্তির অসমতা আছে। শক্তির অসমতা যেখানে একতরফা সেখানে আইন নৈতিক উপদেশে পরিণত হয়। এই বাস্তবতায় আমাদের বুঝাই দেয় আন্তর্জাতিক রাজনীতি ইচ্ছার জায়গা না, এটা কাঠামোর জায়গা, ফ্রেমের জায়গা। আন্তর্জাতিক শক্তির কাঠামো, ডলার আছে, অস্ত্র আছে, বাজার আছে, জোট আছে। এই কাঠামোই ঠিক করে দেয় রাষ্ট্র কি করতে পারবে আর কি করতে পারবে না। আপনি এমন একটা খেলায় নামেননি যেখানে নিয়ম নিয়ে দর কষাকষি করা যাবে। আপনি ঢুকেছেন এমন এক খেলায় যেখানে নিয়ম লেখা আছে আগেই। এখানে প্রশ্ন থাকে না আপনি মানবেন কি মানবেন না, প্রশ্ন থাকে না মানলে আপনি টিকবেন কিনা। এই কারণে বহু ইসলামী রাষ্ট্র পশ্চিমের সাথে থাকে, ভালোবাসায় না, ধর্মের কারণেও না, নৈতিক বিশ্বাসের জন্যও না। কাঠামোর বাইরে দাঁড়ালে যে অর্থনৈতিক, সামরিক আর কূটনৈতিক শাস্তি আসে সেটা বহন করার ক্ষমতা না থাকার কারণে। এটাই কাঠামোগত বাস্তববাদ, বুঝেছাও? বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়ে জোটবদ্ধ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বা সামনে অগ্রসর হচ্ছে, এরা চরম বেকায়দায় পড়েছে। এবং এইখানে যারা জোটবদ্ধ হয়েছে, বিএনপি বাদে জোটের অন্য শরিকগুলো একটা আসনও পাবে এরকম সম্ভাবনা উজ্জ্বল ক্ষীণ। তাহলে যারা বিএনপির সাথে জোট করলো তারা কি ঠকে গেল, নাকি তাদেরকে ইচ্ছাকৃত ঠকানো হলো, নাকি তাদের খুব সূক্ষ্মভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদেরকে ঠকানো হলো, কোনটা? এখানে সবগুলোই প্রযোজ্য হতে পারে। কারণ বিএনপির জোটের যে অন্যান্য প্রার্থীরা রয়েছে, সম্ভবত 16টা আসন বিএনপি জোটকে ছেড়ে দিয়েছে। এই 16টা আসনের ভিতরে একটি বা দুটি আসন হয়তো তার শরিক দল পেতে পারে, বাকি সবগুলোতেই কিন্তু গোহারা হারবে। কেন গোহারা হারবে এর একটা ঐতিহাসিক কারণ আছে, চলেন আমরা সেই কারণটার দিকে যাই। তারপরে একটি ভিডিও আমি আপনাদের দেখাবো যে জোটের শরিকদের ভিতরে অন্যতম সবচেয়ে বড় বলা চলে নুরুল হক নূর, তার একটা ভিডিও দেখাবো। আর জামাত ইসলাম তাদের জোট প্রার্থীদের জন্য কি করছে এর একটা ভিডিও একেবারে তারা নিজে মুখে স্বীকার করেছে, সেটি দেখাবো। তাহলে আমরা চলুন আলোচনা করি যে কেন এই জোটগুলো হারার সম্ভাবনা এরকম উজ্জ্বল ক্ষীণ। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, এই যে বিএনপি তার শরিকদের 16টা আসন দিয়েছে, এই 16টা আসনের 16টাতেই বিএনপির খুব শক্তিশালী বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে। এখানে আরেকটা বিষয় তথ্য আপনাদেরকে দেই, নির্বাচনী যে আসনগুলো, এই আসনগুলো কিন্তু অধিকাংশই 2টি উপজেলা নিয়ে, 2টি থানা নিয়ে একটি আসন গঠিত অধিকাংশ জায়গায়। আর বিদ্রোহী প্রার্থীদের এখানে যে বিষয়টা হয়েছে, এক উপজেলায় একজন প্রার্থী আর এক উপজেলায় আরেকজন প্রার্থী, দুইজনই নমিনেশন পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। এখন যখন দল একজনকে দিচ্ছে, এক উপজেলা থেকে একজনকে দিচ্ছে, তাহলে আরেক উপজেলার লোক সে বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন সে স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে গেছে। তো এরকম অবস্থা বিএনপির 119টা আসনে। চিন্তা করবেন কিন্তু এরকম অবস্থা বিএনপির মোট 300 আসনের ভিতরে 119টা। তাহলে এই যে অবস্থা দাঁড়ালো, এই অবস্থায় কি হয়? সাধারণত দুইজনের একজনও জয়লাভ করে না। কারণ আমি উদাহরণস্বরূপ মনে করেন কুষ্টিয়া 4 আসনকে দিয়ে উদাহরণ দেই। কুষ্টিয়া 4 আসন হচ্ছে খোকসা এবং কুমারখালী, এই 2 উপজেলা নিয়ে গঠিত। এখন এই 2 উপজেলায় মনে করেন ফর এক্সাম্পল মেহেদী আহমেদ রুমি এবং আনসার পরামানিক, আমি নাম কিন্তু অন্যজনের নাম বলছি। তো মেহেদী আহমেদ রুমি এবং আনসার পরামানিক দুইজনই নমিনেশন প্রার্থী। মেহেদী আহমেদ রুমির বাড়ি খোকসা, আনসার পরামানিকের বাড়ি কুমারখালী। মেহেদী আহমেদ রুমি ইতিপূর্বে কয়েকবার এমপি হয়েছেন। কুমারখালীর লোকজন খুব বিলা যে প্রতিবারই খোকসা থেকে নমিনেশন দেওয়া হয়, কুমারখালী থেকে দেওয়া হয় না, এবার আমাদের কুমারখালী থেকে দিতে হবে, না দিলে পরে আমরা খোকসার লোককে আর ভোট দিব না। এখন কেন্দ্রের কাছে খুব তোড়জোড় করে বললো, কেন্দ্র কুমারখালী থেকে ওনাকে নমিনেশন দিয়ে দিল, খোকসার লোকজন বিলা হয়ে গেল। তাহলে আমরা এতদিন এমপি ছিলাম, আমাদের জনপ্রিয়তা বেশি, আমাদের ভোট বেশি, আমাদের বাদ দিয়ে ওনাদের দিয়ে দেওয়া হলো, লেগে গেল কিন্তু কাজ্জা। তাহলে পরে কুমারখালীর লোক শুধু কুমারখালীওয়ালাকে ভোট দেবে, খোকসাওয়ালাকে দেবে না, আর খোকসার লোক শুধু খোকসাওয়ালাকে দেবে, কুমারখালীওয়ালাকে দেবে না। তাহলে একটা আসনের ভোট কিন্তু সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। যখন একটা দলের ভোট 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অপরদিকে মনে করেন জামাতের থেকে দাঁড়িয়েছে আফজাল হোসেন। এখন আফজাল হোসেনের ভোট তো খোকসা এবং কুমারখালী কোনো ভাগ হচ্ছে না, 2 জায়গা থেকে কিন্তু আফজাল হোসেনের ভোট এক বাক্সে ঢুকছে। তাহলে এখানে জয়লাভ কে করবে? আফজাল হোসেন করবে। এরকম 119টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেছে, ওই এ থানা আর ও থানা। এরা কিন্তু কেউ এখনো পর্যন্ত নমিনেশন উইথড্র করে নাই। অবশ্য 20 তারিখ পর্যন্ত সময় আছে, দলও খুব কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। তো যত সিদ্ধান্তই নিক, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এখানে কোনো কাজ হবে না,
এই বিদ্রোহী প্রার্থীরা তারা তাদের নমিনেশন পেপার উইথড্র করবে না। তাহলে ভোট যখন ভাগ হয়ে যাবে, এই 119টা আসনে কিন্তু জামাতের প্রার্থী জয়লাভ করার সম্ভাবনা 95% সম্ভাবনা, যদি মানে ব্যতিক্রম কোনো কিছু না ঘটে। তাহলে 119টা আসন কিন্তু বিএনপির ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গেছে। এই 119টার ভিতরে আবার 16টা হচ্ছে ওই যে জোটের প্রার্থী। এখানে এই 16টা আসনে যখন বিএনপির এই শক্ত বিদ্রোহী প্রার্থী থাকবে, তখন কি আর ওই শরিক দলের অন্যরা ভোট পাবে? পাবার কোনো সুযোগ নাই। সুতরাং তাদের কপাল তো পূর্বে। আর এর ভিতরে সবচেয়ে বেশি যে লোকটা ক্ষতিগ্রস্ত হবে সেটি হচ্ছে আমাদের নুরুল হক নূর। নুরুল হক নূর ক্ষতিগ্রস্ত হবে বেশি এই কারণেই, নুরুল হক নূরের আসলে রাজনৈতিক তার রাজনীতিটা ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ থেকে শেষ, তার রাজনীতি একেবারে মরে গেছে, সে দিক হারিয়ে ফেলেছে। তার একটা উজ্জ্বল সম্ভাবনা ছিল, সে মায়ের খেয়ে খেয়ে যে পর্যন্ত এসেছিল। এই নুরুল হক নূর যদি বিএনপির জোটে না গিয়ে একা একাও নির্বাচন করতো, তবুও তার আসনটা সে হয়তো পেত, অথবা সে যদি জামাতের সাথে যেত তাহলে সে নিশ্চিত তার আসনটা সে পেত। কিভাবে পেত আমি একেবারে আসন বুঝিয়ে দিচ্ছি। নুরুল হক নূর তার যে যেখানে আসন দেওয়া হয়েছে সেখানে বিএনপির একজন শক্তিশালী বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেছে, তাকে দল থেকে বলা হয়েছে সে নমিনেশন পেপার উইথড্র করবে না, কোনো মতো অবস্থায় করবে না। তো এই যখন তারা করছে না, তখন বিএনপি তাকে কি করছে? বহিষ্কার করছে। আর বিএনপির বহিষ্কার তো আমরা এখন বুঝতেই পারছি, জানি যতগুলোকে বহিষ্কার করেছে 5 আগস্টের পর থেকে প্রত্যেককে আবার দলে ফেরত নিয়ে এসেছে। সুতরাং এই বহিষ্কার আদেশ জাস্ট এক টুকরো কাগজ ছাড়া কিছুই নয়। যখন এরা এমপি হয়ে যাবে বিদ্রোহী প্রার্থী থেকে, তখন এদেরকে দলে নিয়ে নেবে। এটা জাস্ট একটা খেলা, এটা ওই বহিষ্কার খেলা একটা, তাছাড়া আর কিচ্ছু নয়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।